প্রিয় বন্ধুরা, আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 43। তার আগে সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো চলুন প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো কিন্তু গ্রামারের প্রশ্ন আমাদের যেরকম থাকে সেরকমই গ্রামারের প্রশ্ন। প্রশ্নগুলো প্রথম প্রশ্নটা আমরা যদি একটু দেখি, নজর দিই। দেখুন, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে এবং ভার্ব ফর্মটাকে ইউজ করতে বলছে। দেখুন ভার্ব ফর্মটা কি আছে, চারটা অপশন আছে। নো, হ্যাজ নোন, নিউ, ইজ নোয়িং, চারটা অপশন পেয়ে গেছি। তো আমরা যখন এই গ্রামারটা ফলো করি তখন দেখি যে অ্যাজ ইফ যখন থাকে তখন কিন্তু আমাদের সাবজেক্টের পরে যে ফর্মটাকে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মটা। তাহলে এখানে আমাদের পাস্ট ইনডিফিনিট ফর্মটা দেখি কোনটা আছে। ফার্স্ট ইনডিফিনিট ফর্মটা কিন্তু এখানে আমাদের নিউ আছে। দের ইজ হি নিউ এভরিথিং, যেন সে সব কিছুই জানতো। কিন্তু কিছু কিছু আমাদের গ্রামারিয়ান যেটা বলেন যে অনেকখানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিটও ইউজ হয়। তো সেক্ষেত্রে যদি আমাদের হি নোজ অপশন থাকতো সেটাও কিন্তু অনেকটা রাইট বলে ধরা হয়, কিন্তু আমাদের এখানে অপশনে নেই। আমরা কিন্তু এখানে হি নিউটাই রাইট বলে ধরছি। দ্যাট ইজ সি অপশনটাই আমাদের কিন্তু এখানে ঠিক। দ্যাট ইজ 1 নাম্বার অ্যান্সার সি। আচ্ছা, এবার 2 নম্বর আসছি। দেখুন 2 নম্বরটা হচ্ছে লং লিভ দ্য কুইন চেঞ্জ ইনটু ইন্ডিকেটিভ মুড। আমরা সেন্টেন্সটা দেখতেই পাচ্ছি, সেন্টেন্সটা হচ্ছে এটা সাবজাংটিভ মুডে আছে। আচ্ছা, তো এটাকে যদি ইন্ডিকেটিভ মুডে চেঞ্জ করি তাহলে আমাদের কোন সেন্টেন্সটা হবে? এরকম প্রশ্নের জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার্ড থাকতে হয়। তো অপশনগুলো আমাদের দেখে নেওয়া যাক। দ্য কুইন লিভস লং, মে দ্য কুইন লিভ লং, ইটস আ উইশ দ্যাট দ্য কুইন মে লিভ লং, হি উইশড দ্যাট দ্য কুইন মে লিভ লং। এখানে চারটা সেন্টেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। চারটা সেন্টেন্সের মধ্যে যদি ইন্ডিকেটিভ মুডে আমরা করি তাহলে ইন্ডিকেটিভ মুডে করলে আমাদের এটাকে ধরতে হবে হচ্ছে 1 নাম্বারটাই কিন্তু আসবে। দ্য কুইন লিভস লং, এই সেন্টেন্সটাই হচ্ছে কিন্তু ইন্ডিকেটিভ মুড কারেক্ট। তো আমাদের এ নাম্বারটা হচ্ছে কিন্তু এই 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসি আমরা পরেরটাতে। ধরুন 3 নম্বর এবং 4 নম্বরে। 3 নম্বর কোশ্চেনটা দেখুন, ফিমেল ক্যাঙ্গারু ইজ কল্ড। একটা ফিমেল ক্যাঙ্গারুকে কি বলা হয়? নাম্বার 1 বলছে কিন্তু জিল, নাম্বার বি বলছে হার্ট, নাম্বার সি বাক, নাম্বার ডি মেয়ার। তো ফিমেল ক্যাঙ্গারুকে আমরা বুঝতেই পারছি যে এটা একটা জেন্ডার চেঞ্জ, যদিও ক্যাঙ্গারুটাকে কিন্তু অনেকখানি কমন জেন্ডার ধরা হয়। তো মেল ক্যাঙ্গারুর কিন্তু একটা নাম আছে এবং ফিমেল ক্যাঙ্গারুরও কিন্তু একটা নাম আছে। তো আমাদের এখানে বলছে ফিমেল ক্যাঙ্গারুকে কি বলা হয়, তো অটোমেটিক্যালি আমরা জেন্ডারই পাচ্ছি। তো এখানে চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা হবে? ফিমেল ক্যাঙ্গারুকে কিন্তু বলা হয় হচ্ছে জিল। দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, তারপর এটা দেখুন, হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট ড্যাশ দ্য ব্যাংক। এটাকে আমাদের প্রিপোজিশন করতে বলছে। প্রিপোজিশন কি কি আছে দেখুন, উইথ, অন, ইন, আন্ডার। তো আমাদের এখানে ব্যাংকের তার অ্যাকাউন্ট আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করি, সরি, এটাকে যদি আমরা প্রিপোজিশন বসাই তাহলে হবে উইথ হবে। তার মানে আমাদের কিন্তু এখানে হচ্ছে হি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্য ব্যাংক। তাহলে উইথ দ্য ব্যাংক হচ্ছে এই যে এ নাম্বারটা। তাহলে 4 নাম্বারটা আমরা কিন্তু পাচ্ছি এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই আপনারা জানেন যে এই যেগুলো প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের অনেক সমস্যা করে, তাই প্রিপোজিশনগুলোতে একটু আমাদের রেডি থাকতে হবে এবং বিভিন্ন টাইপের প্রিপোজিশনগুলোর দিকে নজর দেওয়া উচিত। তো 4 নাম্বারটাও আমরা কিন্তু পেয়ে গেলাম যে উইথ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার আসি 5 নাম্বারটাতে। 5 নাম্বারটা দেখুন, দ্য টিচার সেজ দ্যাট দ্য ম্যান গেভ আস রং ইনফরমেশনস, নো এরর। এখানে 4টা পার্ট দেওয়া আছে। তো টিচার সেজ দ্যাট দ্য ম্যান গেভ আস রং ইনফরমেশনের মধ্যে কোনটা, দেন পার্টগুলো দেওয়া আছে পি কিউ আর এস। তো এটার মধ্যে কোন পার্টটাতে আমাদের মানে এরর আছে? এরোটাকে যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখুন, দ্য টিচার সেজ দ্যাট দ্য ম্যান গেভ আস রং ইনফরমেশনস। এই যে ইনফরমেশনস এর জায়গায় কিন্তু ভুল আছে, তার মানে হচ্ছে এখানে ইনফরমেশন হতো। তাহলে আর পোর্শনটাতে ভুল আছে, দ্যাট ইজ সি আমাদের এখানে রাইট অপশন। তাহলে 5 নাম্বারটা আমরা খেয়াল রাখছি যে 5 নাম্বারটার ক্ষেত্রে সি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আমরা আসি 6 নাম্বারটাতে। দেখুন, the weather is very suitable for the
ক্রিকেট ম্যাচ। এখানে আমাদের বলছে যে এটাকে কি ধরনের, কি বলছে দেখুন, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই আন্ডারলাইন ফ্রেজটা কিসের এক্সাম্পল? তাহলে এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নান অফ দিস। তাহলে আমাদের এখানে দেখতেই হচ্ছে যে এটা কোন ফ্রেজ আমাদের খেয়াল রাখতে হচ্ছে। তো এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সুইটেবল ফর দ্য ক্রিকেট ম্যাচ, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে 6 নাম্বারটা হচ্ছে এ ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার পরেরটাতে আমরা চলে আসি। দেখুন 7 নাম্বারটাতে, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড, চেঞ্জ দ্য ভয়েস অফ দিস লাইন। এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখুন, ইউ শুড নট মিসআন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড, my friend should not be misunderstood, my friend will not be misunderstood, they shall not misunderstand my friend। 4টা অপশন আমরা পেয়ে গেছি। তো 4টার মধ্যে কোনটা আছে? আমাদের ভয়েস চেঞ্জের মধ্যে কিন্তু এরকম টাইপের বিভিন্ন সমস্যাগুলো দেওয়া থাকে এবং একটাই শুধুমাত্র আমাদের রাইট অপশন হয়। তো এটার ক্ষেত্রে কোনটা হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মাই ফ্রেন্ড শুড নট বি মিসআন্ডারস্টুড, এই যে এটাই কিন্তু হচ্ছে ভয়েস চেঞ্জটার রাইট অ্যান্সার। দ্যাট ইজ 7 নাম্বারটা কিন্তু আমরা পাচ্ছি বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার পরেরটাতে আসি। ফাদার সেড টু হিম, মে ইউ প্রসপার ইন লাইফ, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্স অফ দ্য লাইন। এখানে ন্যারেশন করতে বলছি, বুঝতেই পারছি আমরা। ফাদার সেড দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ। আচ্ছা, ফাদার উইশড দ্যাট হি মে প্রসপার ইন লাইফ, ফাদার সেড দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ, ফাদার উইশড দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ। তো 4টা অপশনই পেয়ে গেছি আমরা। 4টা অপশনের মধ্যে আমাদের দেখতে হচ্ছে কোনটা আমাদের রাইট অ্যান্সার 8 নাম্বারের। তো আমাদের যদি এটা ভালো করে জানা থাকে এই ন্যারেশন গুলো, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে আমাদের এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ আমাদের 8-এর অ্যান্সারটা হচ্ছে ডি, ফাদার উইশড দ্যাট হি মাইট প্রসপার ইন লাইফ। এগুলো হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবেন এবং অ্যান্সারগুলো আমাদের যেরকম কত পেলেন সেটা একটা আমাদের কমেন্ট বক্সে জানান, খুব ভালো লাগে। তো আজকে মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন যে কত পেলেন। 9 নম্বরটার দিকে দেখি। অফ দ্য কনফারেন্স দ্য ডমিনেন্ট থিম অন দ্য ইকোনমি ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য করোনা ভাইরাস। এখানে আমরা 4টা পেয়ে গেলাম। তো 4টার মধ্যে এটা কি করতে বলছে? এটা সাধারণত আমরা জানি, এখানে যদিও বলা নেই, এখানে ডাইরেকশন দেওয়া থাকে যে জাম্বলড ফ্রেসেস গুলোকে চেঞ্জ মানে একটা অর্ডারে এনে সেন্টেন্স তৈরি করতে হয়। তো আমাদের এখানে কি করতে হবে? দেখুন এখানে অপশনগুলো দেওয়া আছে, কিউ, এস, আর, পি, এরকম করে 4টা অপশন দেওয়া আছে। তো আমাদের একটু যদি আমরা ধৈর্য ধরে এটাকে সাজাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটার অ্যান্সারটা কি হবে। আপনারা একটু পজ করে যদি এটার অ্যান্সারটা বের করেন এবং একবারে যদি রাইট দেন তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানেও আমরা এখানে একবারেই অ্যান্সারটা করে নিচ্ছি যে এটার ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি। দেখুন প্রথমে যদি আমরা ধরি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য করোনা ভাইরাস অন দ্য ইকোনমি ওয়াজ দ্য ডমিনেন্ট থিম অফ দ্য কনফারেন্স। এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা দাঁড়াচ্ছে। তার মানে এস, আর, কিউ, পি এটা পাচ্ছি। দ্যাট ইজ ডি অপশনটা কিন্তু আমাদের রাইট আসে। তাহলে 9D ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার পরেরটা আসি 10। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু এনিথিং টু হার্ট মাই ফ্রেন্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম দিতে বলছে। দেখুন নাম্বার এ ওয়াজ, নাম্বার বি ওয়্যার, নাম্বার সি উড, নাম্বার ডি শ্যাল। তো এখানে ইফ আই কোনটা হবে? যদি আমি তুমি হতাম, তার মানে এখানে আমরা যে অপশনটা পাচ্ছি যে ইফ আই ওয়্যার ইউ, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি আমি তুমি হতাম, দ্যাট ইজ ইম্পসিবিলিটি বোঝাচ্ছে। এখানে আমরা কিন্তু বিটাই পাচ্ছি, অর্থাৎ 10 নম্বরের উত্তরটা পাচ্ছি বি। 11 নম্বরে চলে আসি। চুজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য সিরিজ অফ দ্য ওয়ার্ড সিরিজ। সিরিজে দেখুন সিরিয়াল, সিরিজ, সিরিয়াম, অল অফ দিস। তাহলে এখানে আমরা প্লুরাল ফর্মটা যদি বের করি সিরিজের, আপনাদের অনেকেরই জানা আছে সিরিজের প্লুরাল ফর্মটা এবং জানে অনেকেই, এরকম অনেক প্লুরাল ফর্মগুলো এখন জানা আছেই। তো সিরিজের প্লুরাল ফর্ম কিন্তু সিরিজ, এটাই কিন্তু প্লুরাল ফর্ম। তো বি এই অপশনটাই হচ্ছে কিন্তু 11 নম্বরের রাইট অ্যান্সার। আচ্ছা, 12 নম্বরটাতে আসি। It was an idiot that he appeared. এটা কি বলছে? This sentence is an example of. সেন্টেন্সের এক্সাম্পলটা দিতে বলছে। দেখুন কি সেন্টেন্স? ক্লেপ সেন্টেন্স, সিরো ক্লেপ সেন্টেন্স, রিভার্স ক্লেপ সেন্টেন্স, অল অফ দিস আমরা কিন্তু পাচ্ছি। তার মানে এই ক্লেপ সেন্টেন্সের এখানে কিন্তু ভাগগুলো বলছে।
যেটা কোন টাইপের ক্লেম সেন্টেন্স। তো আমরা এখানে দেখবো যে এই টাইপের ক্লেম সেন্টেন্সটাকে যদি আমরা ক্লেম সেন্টেন্স সম্পর্কে জানি তাহলে বুঝতেই পারবো যে এটা একটা ক্লেম সেন্টেন্স, এবং এটার অপশনটা হচ্ছে এ। ক্লেম সেন্টেন্স যদি সম্পর্কে না জানা থাকে আমাদের একটা ভালো ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা একটা ক্লেম সেন্টেন্স, শুধু আমরা সিডো ক্লেম সেন্টেন্সও বলবো না, রিভার্স ক্লেম সেন্টেন্সও বলবো না। তো আমরা পাচ্ছি 12 নম্বরের অপশনটা হচ্ছে এ, এই অপশনটা কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, এবার 13 আসি। নাম্বার 13, এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক, দিস আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। কি কি বলছে? রেসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এনিবডিটাকে কি টাইপের প্রোনাউন বলছে? তো আমাদের যদি আমরা জানি প্রোনাউন সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা বুঝতেই পারবো যে এটা কিন্তু একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসি আমরা 14-এ। দিস ইজ দ্য প্লেস ওয়ার দ্য রবার হ্যাজ কেপ্ট দ্য বুটি। এই হচ্ছে সেই জায়গাটা যেটা কিন্তু যেখানে কিন্তু রবারটা তার যে বুটিটা, বুটি বলতে কিন্তু হচ্ছে ওই মানে আমাদের যে লুট করা মালটা সেটাকে কিন্তু রেখে দিয়েছে। তাহলে দিস আন্ডারলাইন ক্লজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এই আন্ডারলাইন ক্লজটা কিসের এক্সাম্পল? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নান অফ দিস। চারটাই কিন্তু আমরা পেয়ে গেছি যে এটা কোনটার এক্সাম্পল। তাহলে আমরা একটু যদি নজর দিই ভালো করে তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু একটা দিস এ good example of adjective clause. There is B is the right option of question number 14. আচ্ছা, এবার শেষ প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 15. Between cooking and cleaning, she did not have much time to relax. তো আমাদের এখানে দিস অ্যান এক্সাম্পল অফ, এই যে এখানে কুকিং অ্যান্ড ক্লিনিং, এটা যদি আমাদের আন্ডারলাইন করা থাকতো তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যেত। আমাদের এখানে ক্লিয়ার মানে এখানে কিন্তু আমাদের এই জায়গাটাতেই আন্ডারলাইন করা থাকবে অথবা সেটাকে ইটালিক অক্ষরে লেখা থাকবে। তো আমরা সেটাই যাচ্ছি যে এটা কিসের এক্সাম্পল? দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ট, অ্যাবসলিউট ফ্রেজ। তো আমরা এটার ক্ষেত্রে কি হবে, সেটা কুকিং অ্যান্ড ক্লিনিং, এটা কি হবে? তো আমরা যদি একটু নজর দিই বা আমরা যে জানি এবং আমাদের এটা অ্যান্সারটা জানাই আছে, কিন্তু ভুল করা যাবে না, এরকম করে আমাদের এটাকে দেখতে হবে। তো এটা একটা গুড এক্সাম্পল অফ কিন্তু জিরান্ট। দের ইজ 15C ইজ দ্য রাইট অপশন, জিরান্ট ইজ দ্য রাইট অপশন। এইগুলি ছিল আমাদের আজকে কোশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.